জাতীয় পার্টির আয়ব্যয়ের হিসাব চাওয়ায় স্বৈরাচারী কায়দায় অব্যাহতির অভিযোগ, পদ না ছাড়ার ঘোষণা বহিষ্কৃতদের। রাতের ভোট ও জালিয়াতির ভাবমূর্তি ঘোচাতে চান সিইসি। গত ৩ নির্বাচনকে বৈধতা দেয়া বিদেশি পর্যবেক্ষকদের সুযোগ নয়। ভিন্নমত দমন না করার আহ্বান বিএনপির। মব সংস্কৃতি নিয়ন্ত্রণ না হওয়ায় প্রশাসনিক স্থবিরতাকে দায়। জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়া ফেরত ৪ বাংলাদেশি ৪ দিনের রিমান্ডে। দেশের ভাবমূর্তি প্রশ্নে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত। এবং বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক আরোপে তৈরি পোশাকে ব্যাপক ক্ষতির শঙ্কা, আলোচনায় সমাধানের আশা ঢাকার। স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছি তাসনিমে জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। জাতীয় পার্টির আয়ব্যয়ের হিসাব চাওয়ায় মহাসচিব সহ ১০ নেতাকে স্বৈরাচারী কায়দায় চেয়ারম্যান জিএম কাদের অব্যাহতি দিয়েছেন। দুপুরে গুলশানে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন বহিষ্কৃত নেতারা। কাউন্সিলের আগে একক ক্ষমতা বলে নেওয়া এই সিদ্ধান্ত প্রত্যাখ্যানের ঘোষণা দেন তারা। কো-চেয়ারম্যান, মহাসচিব সহ সবাই যার যার পদে বহাল থাকারও দাবি করেন। সোমবার হঠাৎ করে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু সহ ১০ কেন্দ্রীয় নেতাকে অব্যাহতির চিঠি দেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। বাতিল করা হয় প্রাথমিক দলীয় সদস্য পদও। প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব শামীম হায়দার পাটোয়ারিকে করা হয় নতুন মহাসচিব। গুলশানে সংবাদ সম্মেলনে এসে কাউন্সিলের আগ দিয়ে আকস্মিক পদক্ষেপে হতাশা ও বিস্ময় প্রকাশ করেন বহিষ্কৃত নেতারা। পার্টির গঠনতন্ত্রের সমালোচনা করে বলেন, এমন সিদ্ধান্ত দলীয় চেয়ারম্যানের স্বৈরাচারী ও অগণতান্ত্রিক ক্ষমতা চর্চার নজির। ওনার প্রত্যেকটা জিনিসে এই স্বৈরাচারী মনোভাব, অগণতান্ত্রিক মনোভাব এবং বেআইনি কার্যক্রম। প্রেসিডিয়াম মিটিংয়ের দোহাই দিয়ে যে সিদ্ধান্তের কথা বলছেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে বেআইনি এবং অবৈধ। সুতরাং আমি মনে করি আমরা এখনো পার্টিতে সপদে বহাল আছি। সম্মেলনে ডিসাইড হোক কে থাকবে না থাকবে। জিএম কাদেরের কর্মকাণ্ড দলের ক্ষতির কারণ বলে উল্লেখ করেন সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার। কেন এই কাজটি করলেন, তার কি হয়েছিল, তার কি অসুস্থতা আসছে নাকি, এটা পরীক্ষা করার প্রয়োজন আছে। কারণ একটা মানুষকে আপন করা, ভালোবাসা, কাছে নেওয়া, তার সহযোগিতা নেওয়া, তাকে সহযোগিতা, এইটা কত কঠিন কাজ। আর সেখানে ইজি গোয়িং আপনি চিঠি দিলেন আমাদেরকে, আমরা চিঠি পেয়েছি, কিন্তু এটা কোনো সুস্থ রাজনীতিবিদ এই ধরনের কাজ করতে পারে না। এ সময় চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের রাজনৈতিক যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন মুজিবুল হক চুন্নু। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের ভাই হওয়ায় ক্ষমতার অপব্যবহার করছেন বলেও দাবি করেন তিনি। দলকে একটু গণতন্ত্রমুখী করার জন্য, দলের হিসাব চাওয়ার কারণে, দল একটা যৌথ নেতৃত্ব গড়ে তুলবার জন্য দাবি করার কারণে আপনি কাউন্সিলকে সামনে রেখে দলের ১০ জন সিনিয়র নেতা বিনা কারণে প্রাথমিক সদস্য পদ থেকে তাদের পদ থেকে অব্যাহতি দিলেন। জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০-১ ক ধারা বাতিল করার দাবি জানান বহিষ্কৃত নেতারা, যেখানে চেয়ারম্যানকে একক ক্ষমতা বলে সদস্য বহিষ্কারের ক্ষমতা দেওয়া হয়েছে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাতের ভোট ও জালিয়াতির অপবাদ সবাইকেই নিতে হচ্ছে। তাই ৯১ এবং ২০০১-এর মতো সুষ্ঠু ভোট করে ভাবমূর্তি পুনরুদ্ধার করতে সরকারি কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। মঙ্গলবার বিকেলে নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। বিগত ৩ নির্বাচনকে বৈধতা দেয়া বিদেশি পর্যবেক্ষকদের আগামীতে কোনো সুযোগ দেওয়া হবে না বলেও জানান তিনি। মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ করতে আসেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং। বৈঠকের পর সিইসি জানান, কানাডার হাই কমিশন নির্বাচনের প্রস্তুতি জানতে চেয়েছেন, পাশাপাশি সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহযোগিতা করার কথাও জানিয়েছেন। সিইসি জানান, বিগত ৩ নির্বাচনকে বৈধতা দেয়া বিদেশি পর্যবেক্ষকদের আগামীতে কোনো নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেয়া হবে না।
যে সমস্ত পর্যবেক্ষক গত 3টা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে, অ্যাকসেপ্টেবল ক্রেডিবল নির্বাচন হয়েছে, তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত? আমরা নিব, দেখে শুনে নিব যারা ডিপেন্ডেবল, রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে। আমি ফরেন অবজারভারের কথা বলছি। মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন বিট সাংবাদিকদের সংগঠন আরিফিডির ফল উৎসবে যোগ দিয়ে সিএসি ভোট আয়োজনের অংশীজনদের উদ্দেশ্যে বলেন, ভাবমূর্তি পুনরুদ্ধারের এটাই সুযোগ। মানুষের শ্রদ্ধা অর্জনের চেষ্টা করতে হবে, আন্তরিক হলে অবশ্যই সুষ্ঠু ভোট সম্ভব। আমি যেহেতু সরকারি চাকরি করেছি, যখন মানুষ সমালোচনা করে যে রাতে ভোট করেছে এবং জালিয়াতি করেছে এরকম বলে, আমি খুব মনে কষ্ট পাই যে এই অপবাদ সবাইকে নিতে হচ্ছে কেন? পুলিশের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে। এই ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য এইটাই হচ্ছে সুযোগ। সিইসি বলেন, যেদিন ভোটাররা বিনা বাধায় ভোট দিয়ে বাড়ি যাবেন সেদিনই ইসি সফল হবে। প্রত্যেক নাগরিককেই ভোট দেওয়ার আহ্বান জানান সিইসি। বলেন, নির্বাচনের সময়সীমা নিয়ে এখনও অবগত নয় ইসি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভিন্ন মত দমন নয়, প্রকাশের সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে বাংলা একাডেমিতে গণমাধ্যমের স্বাধীনতা এবং প্রধান অন্তরায় বিষয়ে বিতর্ক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। ছায়া সংসদ বিতর্কে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের সৌন্দর্য ভিন্ন মত। কেউ একমত না হলেও ভিন্ন মত প্রকাশের ক্ষেত্রে সুরক্ষার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। বিএনপি মহাসচিব আশা প্রকাশ করেন, তরুণদের হাত ধরেই আগামীতে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবে দেশ। এছাড়া দেশের কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য ঢাকার সাথে প্রান্তিক পর্যায়ে দূরত্ব কমানোর উপর জোর দেন তিনি। আমরা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে, তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে, এবং এটাই হচ্ছে উপযুক্ত একটা ডেমোক্রেসি। প্রশাসন স্থবির, তাই মব সন্ত্রাস বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি মন্তব্য করেন, অবৈধ টাকা ও গোপন অপতৎপরতার প্রভাবে সমাজে বিশৃঙ্খলার চেষ্টা চলছে। দুপুরে রাজধানী নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তার কারণে মব কালচারের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। যারা আইন প্রয়োগকারী সংস্থা, যারা প্রশাসনিক ব্যক্তি, তারা নিরপেক্ষ আচরণ করবে, তারা যথার্থ আচরণ করবে, যাতে সমাজের কোনো মানুষ আইনের আশ্রয় নিতে গিয়ে বঞ্চিত না হয়, রাজনৈতিক কারণে সে যাতে কোনোভাবেই বঞ্চিত না হয়। সেটাই তো হচ্ছে আইনের শাসন। সেটা না নিয়ে ইউনিফর্ম পরা পুলিশ যদি একটি রাজনৈতিক দলের কর্মী সভায় বক্তৃতা করে, তো এটা তো বিপজ্জনক। বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের দেখানো পথেই রাজনীতি করছে জাতীয় নাগরিক পার্টি, জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে কুষ্টিয়ার কুমারখালীর রায়ডাঙ্গা গ্রামে কবর জিয়ারত শেষে তিনি বলেন, আবরার ফাহাদ থেকে আবু সাইদ অভ্যুত্থানে নিহত শহীদরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ দেখতে চেয়েছিলেন। সেই বাংলাদেশ গড়তে দেশবাসীকে একসাথে কাজ করতে হবে। পরে শহরের 5 রাস্তার মোড়ে পথসভা করে এনসিপি। এরপর পদযাত্রা নিয়ে মেহেরপুরে পৌঁছে পথসভা সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন নেতাকর্মীরা। দেশ গড়তে জুলাই পদযাত্রায় আমরা সেই শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করছি। সেই শহীদরা যেই স্বপ্নের বাংলাদেশ দেখেছিল, যে স্বাধীন সার্বভৌম মর্যাদার বাংলাদেশ স্বপ্ন দেখেছিল, যে বাংলাদেশপন্থী রাজনীতির উত্থান তারা করতে চেয়েছিল, আমরা সেই রাজনীতি করতে চাই। সেই আহ্বান আমরা পুরো দেশবাসীকে জানাচ্ছি। লঘুচাপের প্রভাবে কিছুটা উত্তাল সাগরে নেমে প্রাণ গেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর। হিমছড়ি পয়েন্টে মঙ্গলবার দিনের আলো ফোটার কিছুক্ষণ পরে সাগরে নামেন 3 বন্ধু। এদের মধ্যে 2 জনের এখনো খোঁজ মেলেনি। বঙ্গোপসাগরের পশ্চিমে লঘুচাপের প্রভাব পূর্ব উপকূলেও রয়েছে। সাগর কিছুটা উত্তাল। মঙ্গলবার সমুদ্র বন্দরগুলোয় 3 নম্বর সতর্ক সংকেত দেয়া হয়। এর মাঝেই সাগরে নেমে মৃত্যুর ঘটনা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজের 5 শিক্ষার্থী সোমবার কক্সবাজারে পৌঁছান। মঙ্গলবার ভোরে হিমছড়ি পয়েন্টে ঘুরতে যান তারা। এদের মধ্যে 3 জন নামেন সাগরে।
গোসলের এক পর্যায়ে স্রোতের টানে ভেসে যান সাদমান সাবাব রহমান, আরিত্র হাসান আর আসিফ আহমেদ। ঢেউ বাড়তেই থাকে মানে আপনার ফার্স্টে ছিল বুক পানি, তারপরে ওরা ব্যাক মানে আমাদের কথা শুই না, ব্যাক করার সময় দেখি যে ওদের মাথা পর্যন্ত পানি হয়ে গেছে। আমি একটু সাঁতার জানি তো, ভাবলাম যে ওদেরকে যদি একটু হেল্প করতে পারি। তারপর সামনের দিকে গেছি, একটা বড় একটা ঢেউ আসছে, তারপর আর কিছু বলতে পারতেছি না। সৈকতে থাকা দুই বন্ধুর ডাকে এগিয়ে যায় স্থানীয়রা। কাছাকাছি থাকা জেলেদের সহযোগিতায় সকাল 7টার দিকে সাদমানের মরদেহ উদ্ধার করে তারা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট 5জনের মধ্যে 3জন ভেসে গেছে। তাহলে 3জন ভেসে যাওয়ার পরে ওরা মানে স্থানীয় লোকজন একজনকে উদ্ধার করছে। একই সময়ে খবর দেওয়া হয় লাইফগার্ড, ফায়ার সার্ভিস ও ট্যুরিস্ট পুলিশকে। পরে বাকি দুজনের খোঁজ শুরু করে ফায়ার সার্ভিস। একজন হচ্ছে যে মৃত উদ্ধার করা হয়, আর দুজন হচ্ছে এখনো নিখোঁজ আছে। আমাদের ফায়ার সার্ভিসের টিম, ট্যুরিস্ট পুলিশ এবং জেটস্কি আসছে, লাইফগার্ডের সদস্যরা তারা হচ্ছে যে তৎপর আছে। গেল ঈদুল আজহার ছুটিতে কক্সবাজারে সাগরে নেমে প্রাণ যায় 3 পর্যটকের। পরিসংখ্যান বলছে গত 10 বছরে এই সৈকতে মারা গেছেন 61 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো 4 জনকে 4 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মিনহাজুর রহমান এই আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, মালয়েশিয়ার সরকার তাদের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ এনে পাসপোর্ট জব্দ করে দেশে পাঠিয়ে দেয়। দেশের ভাবমূর্তি রক্ষার্থে তাদের সাথে কোনো ধরনের জঙ্গি সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখতে 7 দিনের রিমান্ড আবেদন করে রাষ্ট্রপক্ষ। পরে দুই পক্ষের আইনজীবীদের যুক্তি তর্ক শেষে আদালত বলেন, এরা জঙ্গি সংশ্লিষ্টতায় জড়িত আছে কিনা তা জানার জন্য সুষ্ঠু তদন্ত দরকার। এটি একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্কের বিষয়। পরে আদালত সব দিক বিবেচনা করে অভিযুক্তদের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজকে আমরা 7 দিনের রিমান্ড আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ, আমরা তার বিরোধিতা করেছি এবং 4 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে তাদেরকে অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য। 24 ঘন্টায় ডেঙ্গুতে 3 জনের মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 425 জন রোগী। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এই বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত 13,188 জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 51 জনের। 2024-এর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট 1,01,214 জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মারা যান 575 জন। দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন স্কুল কলেজগামী শিক্ষার্থী এবং কর্মজীবী মানুষ। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এই অবস্থা অভিযোগ স্থানীয়দের। এদিকে ফেনীর পরশুরামে মুহুরী নদীতে 3টি স্থানে বাঁধ ভেঙে পানি ঢুকেছে লোকালয়ে। মৌসুমী বায়ুর প্রভাবে সোমবার রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে ফেনীতে। মঙ্গলবার সকাল থেকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেয় রামপুর, শাহিন একাডেমি এলাকা, পাঠানবাড়ি, নাজির রোড সহ বিভিন্ন এলাকায়। পরশুরামে মুহুরী নদীতে 3টি স্থানে বাঁধে ভাঙন দেখা দিয়েছে। সিলুনিয়া নদীর পানিও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। স্কুলে মনে হচ্ছিলাম আজকে পরীক্ষা আছে, তবে পানির কারণে আজকে পরীক্ষা বাতিল করে দিয়েছে। নিচের তলা সব বিল্ডিং এর আশঙ্কাজনক ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি এই মুহূর্তে। পৌর প্রশাসক বলছে, অতিবৃষ্টির পানি নামতে ড্রেনেজ ব্যবস্থার সক্ষমতা না থাকায় জলাবদ্ধতা তৈরি হয়। তবে তাদের 12টি ইউনিট পানি নিষ্কাশনের কাজ করছে। ফেনী শহরের জলাবদ্ধতার অন্যতম কারণই হচ্ছে এই ড্রেনেজ ব্যবস্থার যে অপর্যাপ্ত ড্রেনেজ সিস্টেম এবং এই ড্রেনেজগুলির যে আউটফল সেগুলি পরিষ্কার না থাকা। তো আমাদের ক্যাচমেন্টে আমরা এই আউটফলগুলি আমরা পরিষ্কার করে দিয়েছি। ভারী বৃষ্টিতে নোয়াখালী শহরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতা দেখা দেয় শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট ও আবাসিক এলাকায়ও। দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। লক্ষ্মীপুর পৌর এলাকার কলেজ রোড, জেবি রোড সহ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। একই অবস্থা বাগেরহাটের পৌর এলাকায়। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে পানি জমে যায় বলে অভিযোগ স্থানীয়দের। জোয়ারের পানি উঠে যায়, বৃষ্টির পানি উঠে যায়,
ঘরে রান্না বান্না কষ্ট হয়, হাঁটা চলা, বাথরুমে সব দিকেই কষ্ট। বৃষ্টি হওয়ার আগে পরিষ্কার করে রাখে, তাহলে বর্ষায় পানিটা জমে না, আর এই দুর্ভোগে আমাদের পড়তে হয় না। এদিকে খাগড়াছড়ির মাইনী ও চেঙ্গি নদীর পানি বেড়ে নিচু এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে প্রচারণা চালাচ্ছে প্রশাসন। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর 4টি অ্যাকাউন্ট প্রতিষ্ঠান প্রধানের নামে হওয়ায় সেগুলো ব্যক্তিগত বিবেচনায় অবরুদ্ধ হয়েছে। তথ্যসূত্রগত ত্রুটি সংশোধন করা হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ বিষয়ে তৈরি হওয়া বিতর্ক খোলাসা করেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। মঙ্গলবার রাজধানীর সেগুন বাগিচায় সংবাদ সম্মেলনে জানান 40 কোটি টাকার 4টি অ্যাকাউন্ট মূলত ডিজিএফআই এর প্রাতিষ্ঠানিক। তথ্যগত ভুলে সেগুলো ব্যক্তিগত হিসেবে অবরুদ্ধ হয়েছে। সোমবার দুদকের আবেদনে পূবালী ব্যাংকের হামিদুল হকের 4টি এফটিআর এর টাকা অবরুদ্ধের আদেশ দেয় আদালত। 5 আগস্ট গণঅভ্যুত্থানের সময় ডিজির দায়িত্বে ছিলেন তিনি। গত বছর 12 সেপ্টেম্বর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। মেজর জেনারেল হামিদুল হকের ব্যক্তিগত নামে যে বিষয়টা প্রচার করা হয়েছিল, আসলে এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট। যখন কর্মকর্তা ডিডিও যখন থাকেন, আয়নম্যান কর্মকর্তা যিনি থাকেন, সাধারণত তার নামে এই অ্যাকাউন্টগুলো থাকে। যখন ডিডিও পরিবর্তন হয়ে যায়, মানে অবসরে যেতে পারেন, তার বদলি হতে পারে, সেই সব কারণে দেখা যায় যে পরবর্তীতে যিনি দায়িত্ব গ্রহণ করেন তখন কিন্তু আয়নম্যান কর্মকর্তার পরিবর্তন হয়ে যায়, কিন্তু এই ব্যাংকে এই তথ্যগুলো আপডেট ছিল না। বহিষ্কার, বাধ্যতামূলক অবসর ও দুদক আতঙ্কের মধ্যে গণক্ষমা চাইলেন এনবিআর এর আন্দোলনকারীরা। অনেক সিদ্ধান্ত এনবিআর চেয়ারম্যানের হাতে না থাকলেও মঙ্গলবার এনবিআর এ ক্ষমা চেয়ে দেখা করেছেন তারা। তাদের দাবি সরকার যেন মধ্যপন্থা না নিয়ে সবাইকে গণক্ষমা করেন। বিশ্লেষকরা বলছেন আস্থার পরিবেশ তৈরি করে মৌলিক সংস্কারে মনোযোগ দেওয়া জরুরি। এনবিআরের যৌক্তিক সংস্কার ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের অপসারণের দাবিতে প্রথমে মে মাসে ও দ্বিতীয় দফায় জুনের শেষ সপ্তাহে আন্দোলন করেন কর্মকর্তা ও কর্মচারীরা। সারা দেশের কাস্টমস অফিস বন্দর বন্ধ রেখে গত 28 ও 29 জুন কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করেন তারা। পরে ব্যবসায়ীদের মধ্যস্থতায় গত 29 জুন আন্দোলন স্থগিত করে এনবিআর ঐক্য পরিষদ। প্রত্যাহারের এক সপ্তাহ না যেতেই 5 সিনিয়র কর্মকর্তাকে বরখাস্ত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। দুদক এরই মধ্যে তদন্ত শুরু করেছে আরও জ্যেষ্ঠ 16 কর্মকর্তার বিরুদ্ধে। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো কাঠামোতে। এমন পরিস্থিতিতে গণক্ষমা চাওয়া শুরু করেছেন আন্দোলনকারীরা। বাকি যে আরো আমরা 2-3 হাজার মানুষ পড়েছি, মানে সমবেতই রয়েছি, আপনাদের হারানো আমাদের যত এটা সেটা সবাই মানে এক লাইনে ছিল। সেই হিসাবে আসলে হয় সবাইকে শাস্তি দিতে হবে অথবা সবাইকে ক্ষমা করে দিতে হবে। বদলি, প্রত্যাহার সহ নানা শাস্তিমূলক ব্যবস্থার মধ্যেও ইতিমধ্যে 46 জন উপকর কমিশনারকে যুগ্ম কর কমিশনার হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। যদিও সরকারের ইতিবাচক মনোভাবের কথা সোমবার জানিয়ে দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। তাদের যে কাজকর্ম সেগুলো যদি তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করে তাহলে আমি মনে করি না যে তাদের কোনো ভয়ের কোনো কারণ আছে। বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে কর্মীদের মধ্যে বিশ্বাস ও আস্থা তৈরি করে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা জরুরি। কার ভুল হয়েছে এগুলো না দেখে আমরা নিঃশর্তে যদি আমরা কি ক্ষমা সুন্দর দৃষ্টিতে জিনিসগুলো দেখি, তখনই কিন্তু একটা পরিবেশ তৈরি হবে। যদি মৌলিক বিষয়টা যদি সংস্কার করতে পারি তাহলে এটাই ছিল তাদের আন্দোলনের কি মূল বিষয়বস্তু। যদি এটা রিফ্লেকশনটা আমরা দেখতে পাই তখন বুঝবো যে না, যে বিষয় নিয়ে আন্দোলন করা হয়েছে সেই বিষয়ে রিফ্লেকশনস অলরেডি সরকার অ্যাড্রেস করে দিয়েছে। দেশের স্বার্থে এবং কাঙ্ক্ষিত রাজস্ব আদায়ে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান বিশ্লেষকদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ ছিল এখনকার সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।